নমস্কার, সিং আনলিমিটেডের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমি মধ্যপ্রদেশ ভ্রমণে ভীমবেটকা এবং ভোজপুর আমার ভিডিওতে দেখিয়েছিলাম। ভীমবেটকার অপূর্ব গুহাচিত্র এবং ভোজপুরের রাজা ভোজরাজের অসমাপ্ত শিব মন্দির। যদি ভিডিও আপনারা মিস করে থাকেন তো অবশ্যই আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নেবেন। চলে এসেছি রানী কমলাপতি স্টেশনে। এটা হাজিবগঞ্জ স্টেশন নামে পরিচিত। তো এখানে এখন 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনটা এখান থেকেই ছাড়বে আর যাবে জবলপুর অবধি ইন্টারসিটি। এটা আধারতাল ইন্টারসিটি এক্সপ্রেস। আর 10টা 20-25 এটা শিডিউল টাইম। তো উঠে পড়বো, আমাদের চেয়ার কারে আছে। আর এই ট্রেনটার একটা প্লাস পয়েন্ট বলে দিই, যদি আপনি এটাতে সেকেন্ড সিটারে বুক করেন, মানে এটাতে সেকেন্ড সিটার আর চেয়ার কার এটাই আছে। তো সেকেন্ড সিটারে যদি বুক করেন তাহলে কিন্তু ওটা স্লিপারে কনভার্ট হয়ে যায়, মানে আপনি স্লিপারের সিটেই মানে সেকেন্ড সিটারের টাকায় স্লিপারে যেতে পারবেন। কিন্তু আমরা সেটা পাইনি, যেহেতু কালকে রাত্রে টিকিট কেটেছি, ওয়েটিং ছিল, তাই আর কাটিনি, মানে রিস্ক নিইনি, আমরা চেয়ার কারে নিয়ে নিয়েছি। বেশিক্ষণে জানি না, 5 ঘন্টার জার্নি। তো উঠে পড়বো ট্রেনে। সকাল 10:30টায় যথারীতি আমরা জবলপুর স্টেশনে নেমে যাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অনেক অটো এবং গাড়ি দেখতে পাওয়া যায়। সেখান থেকে একটা অটোকে আমরা দাম দর করে ঠিক করে নিই আমাদের গন্তব্য ভেদাঘাটে নিয়ে যাওয়ার জন্য। ভেদাঘাট কিন্তু জবলপুর রেল স্টেশন থেকে 20 থেকে 21 কিলোমিটার দূরত্বে রয়েছে। আর আমাদের অটো ভাড়া পড়েছিল 400 টাকা মতো। এই রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ। দুদিকে সবুজ জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা। রাস্তাটা আপনার গেলেই মন ভালো হয়ে যাবে। এবার পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটি ছিল আমাদের 2 দিনের আস্তানা জবলপুরে। হোটেলটির একটা বিশাল বড় ইউএসপি হলো এর বারান্দা। এই বারান্দা থেকে কিন্তু অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। এছাড়াও এখানে অনেক হোটেলই আছে, তবে এই হোটেলটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছিল, তাই এটাই বুক করেছিলাম। এসি ডাবল বেডরুমের ভাড়া পড়েছিল 1600 টাকা করে। দুপুরবেলা খাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমাদের হোটেলে যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই, তাই চলে এসেছি এমপি ট্যুরিজমের মার্বেল রক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু বাইরের লোকও খাবারের জন্য অ্যালাউড। এই হচ্ছে এমপি ট্যুরিজমের মার্বেল রক ভেদাঘাট। ওদের গেস্ট হাউস প্লাস রেস্টুরেন্ট দুটোই আছে। এখন রয়েছি এমপি ট্যুরিজমের কটেজের বাইরেটাতে। এখানে না ছোট একটা পার্ক আছে, বেশ কিছু এক্সারসাইজ করার ইকুইপমেন্টসও আছে, আর রেস্টুরেন্ট আছে, টেন্ট আছে, কটেজ আছে, সবই আছে। আর ছোট্ট একটা বাগান আছে, সুইমিং পুল আছে। এই যে দূরে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ভিউ, যে নৌকা চলছে দেখা যাচ্ছে। আমাদের হোটেল থেকে কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার। এখানে কিন্তু গাছপালার জন্য অনেকটা, শুধু এইটুকুই পোর্শন দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে কটেজগুলো। এইগুলো হচ্ছে টেন্ট এখানকার। চলে এসেছি চৌষট যোগিনী মন্দির। এমপি ট্যুরিজমের যে রিসর্ট আছে সেখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হাঁটলে সামনেই প্রথমে মন্দির পড়বে, আর একটু হেঁটে গেলে ভেদাঘাট পড়বে। তো মন্দিরে কিন্তু অনেক সিঁড়ি উঠে তারপর উঠতে হবে মন্দিরে, অথবা সিঁড়ির পাশাপাশি স্লোপিং আছে। আমি স্লোপিং দিয়েই হাঁটছি, ওপরে যাব, মন্দির দর্শন করব। জবলপুরের 64 যোগিনী মন্দির ভারতের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। এটি 10ম শতকে কলচুরি রাজত্বকালে নির্মিত হয়। মন্দিরটির গ্রানাইট শিলা দ্বারা নির্মিত হয়েছে। এই মন্দিরের গঠন অনেকটা খাজুরাহের মন্দিরগুলোর মতন। দেবী দুর্গা ও তার 64 জন যোগিনীর উদ্দেশ্যে এই মন্দির নির্মিত। এখানে পৌঁছতে হলে 150টি ধাপ সিঁড়ি অতিক্রম করতে হয়। এছাড়া সমস্ত মন্দিরে বৃত্তাকারে 64 জন যোগিনীর মূর্তি খোদাই করা রয়েছে,
যাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। বিকেল প্রায় 4টে বেজে গেছে, আর মার্বেল রক্স যাবো ভেবেও যাওয়া হলো না, কারণ বেশ সেখানে তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। এখানে লোকালরা বলছে সকালবেলা নাকি ফলস থেকে রোপওয়ে যা যা আছে, বোটিং সব সুন্দর দেখায়, মানে প্লেজেন্ট আর সুন্দর সব কিছুই ভোরবেলায়। তো আজকে লোকাল দোকানগুলো একটু এক্সপ্লোর করব। মানে কিছু আমি কয়েকটা ধূপদানি কিনলাম পাথরের, একটা নন্দী কিনলাম, একটা শিব কেনার ইচ্ছা আছে। প্রচুর এখানে দোকান রয়েছে, লোকাল লোকজন এখানে পাথর কাটিং করে জিনিসপত্র বানায়। মানে প্রতিটা বাড়িতে বাড়িতেই এরকম কম দামেই দিয়ে দেয়, আমাদের ওখানের থেকে অনেকটাই কম দামে দিয়ে দেয়। তো এখান থেকে আমি আর কয়েকটা দেখবো পাথরের যদি কিছু জিনিস কেনা যায়। আর 64 যোগিনী মন্দিরটা ঘুরে নিলাম, এই ফলসের রাস্তাতেই পড়ে, এটা ঘুরবো। আর এখানে 2-1টা ছোটো ছোটো মন্দির আছে, বাইরে দিয়ে একটু দেখবো, নিয়ে আজকের দিনটা রেস্ট নেব। কালকে সকালবেলা যাব মার্বেল রক্স বা ধুয়াধার, পঞ্চবটি থেকে নৌকাবিহার সবই করব, রোপওয়ে চাপবো, সেটা কালকে সকালবেলা। রাস্তার দুধারে কিন্তু এখানে প্রচুর মার্বেলের জিনিসপত্র পাওয়া যায়। ছোট ছোট উপহার সামগ্রী কিন্তু আপনি প্রিয়জনের জন্য এখান থেকে নিয়ে যেতে পারেন। এছাড়া এখানে পঞ্চমঠ বলে রাস্তায় একটি মন্দির রয়েছে, জনপ্রিয় সেরকমভাবে না হলেও মন্দিরগুলি শিব মন্দির, এবং এই পেছন থেকে কিন্তু খুব সুন্দরভাবে নর্মদা নদী দেখতে পাওয়া যায়। আজকের সন্ধ্যেটা এভাবেই কাটালাম। পরের দিন বেরিয়ে পড়েছিলাম পঞ্চবটি নৌকাবিহার করতে। রাস্তায় পড়ল এই সুন্দর জৈন মন্দিরটা, আপনারাও এই মন্দিরটা ঘুরে দেখতে পারেন। এরপর রাস্তার দুধারে প্রচুর মার্বেলের তৈরি জিনিসপত্রের দোকান দেখতে দেখতে পৌঁছে গেলাম নৌকাবিহারের প্রবেশদ্বারে। এই রাস্তা দিয়েই নিচে নেমে গেলে সিঁড়ি দিয়ে রয়েছে নৌকাবিহারের কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে আপনি চলে যেতে পারেন নৌকাবিহার করতে। এই সিঁড়ির দুধারেও রয়েছে অজস্র মার্বেলের জিনিসপত্রের দোকান, এখান থেকেও ছোটোখাটো ঘর সাজানো জিনিস নিয়ে নিতে পারেন। কালকে কিন্তু আমি এই জিনিসটা ঠিক এখান থেকে বানিয়েছি, নিয়েছে 130 টাকা বার্গেনিং করে। বেশ সুন্দর, কিন্তু এগুলো মার্বেল ডাস্ট দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে পঞ্চবটি ঘাট, যেখানে আপনি স্নান করতে পারবেন নর্মদাতে। আর এর ঠিক পেছনেই রয়েছে পঞ্চবটি নৌকাবিহার কেন্দ্র। উঠে পড়েছি বোটে, আর এখানে বোটগুলো 800 টাকা করে, মানে পার্সোনাল বোট, আর যদি শেয়ারিংয়ে যান 100 টাকা করে। তো 5 জনের জন্য 800 টাকা, বাচ্চা থাকলে 6 জন অ্যালাউ করে দেয়। আর শেয়ারিং হলে সেটা 15 জনের মতন তোলে, সেটা 100 টাকা করে। তো এখানে আধ ঘন্টা ঘোরাবে, সেটা হচ্ছে 1 কিলোমিটার এখান থেকে নিয়ে যাবে ভেতরে, তার জন্য 800 টাকা রেট। আর যদি অ্যাডিশনাল আপনি আরও কিছুটা ঘুরতে চান তো সেটা অ্যাডিশনাল চার্জ পড়ে, মানে আরও 600-700 টাকার মতন পড়ে। दीदी बढ़ते भी हैं तिल के बराबर, गीते लगाने से, पूजा पाठ करने से महाशिवरात्रि के दिन नर्मदा जी के हरकंकड़ कहलाते हैं शिव शंकर। मानो तो शंकर, न मानो तो कंकड़। जोड़ लीजिए हाथ बैठे भोलेनाथ, और जो नहीं जोड़ता हाथ। स्काई ब्लू मार्बल ये दूर से अच्छा लगता है, पास जाएंगे तो इसका पूरा कलर चेंज हो जाता है, जब दूर जाएंगे ना बहुत अच्छा लुक आता है। लाइट ब्लू मार्बल एस कलर, इनको बोला जाता है हल्का नीला लाइट ब्लू। और गाइड की ना कमेंट्री यहाँ से हो जाती है शुरू। गड्ढा प्रेमनाथ से तोड़ दिए पूरे हड्डा। दीदी पिंक के मार्बल, घास के पास देखो हल्का गुलाबी नजर आएगा घास के पास। दीदी सिलेटी मार्बल, स्लेट मार्बल, सिलेटी। दीदी पहले के लड़के बच्चे थे ना, इसी सिलेट पार्टी पे ना पढ़ते थे। आजकल के बच्चे ना कागज क्राफ्ट पढ़ते हैं, सही नहीं पढ़ते हैं, मगर शादी के बाद आती है। हाँ घर में
बोतल का नाम है बिसलरी पानी वाला, 2 लीटर का फ्री, कुछ और नहीं समझना। बंद है बियर विस्की और बहुत होता है जिसकी पीने में आने लगी है। टंकी पिक्चर देखा है दीदी? टंकी शाहरुख खान का नया निकला है, तो पानी के अंदर এখানে রাত্রিবেলা যে মার্বেল রকে যে বোটিংটা হয় সেটা কিন্তু শুধুমাত্র শরৎ পূর্ণিমা মানে লক্ষ্মী পুজোর সময়তেই যে পূর্ণিমাটা পড়ে সেটাতেই হয়, অন্য সময় কিন্তু হয় না। আর দুদিনই হয়, আগের দিন আর পূর্ণিমার দিন, বাকি দিন কিন্তু আর কোনো পূর্ণিমাতেই কিন্তু হয় না। হয়ে গেল বোটিং। বোটিং ওই 15-20 মিনিট মতন করায়, আর সামান্য দূর অবধি যায়, এমন কিছু দূর যায় না যেখান থেকে মানে খুব সুন্দরভাবে দু সাইডে একদম ছবিতে যেরকম দেখায় যে সরু ক্যানেলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেরকম কিছুই নয়। এখানে অরিজিনাল যে ক্যানেলগুলো রয়েছে সরু সরু ক্যানেল আর হোয়াইট মার্বেল দুটো সাইডে, ওই দিকে বোটিং অ্যালাউই নয়, মানে আপনি এক্সট্রা পেমেন্ট করলেও ওই দিকটা নিয়েই যাবে না। তো সেই জন্য নর্মাল বোটিংই করলাম, 800 টাকা নিল। আর এরপর এক্সট্রা 600-700 টাকা দিলে আরেকটু ভেতরে নিয়ে যাবে, ভেতর মানে এই চওড়া নদীর মধ্যে দিয়ে নিয়ে যাবে, দু সাইডে নর্মাল পাথর যেরকম সেরকমই, একটু বেশি দূরত্বই যা। আর বোটিং ইচ্ছে হলে অবশ্যই করতে পারবে, বোটিং তো মানে এমনি ভালো লাগবেই করতে, কিন্তু রোদের মধ্যে একটু কষ্ট হয়ে যায়। এরপর বোটিং শেষ হয়ে গেছে, যাব হচ্ছে ভেদাঘাট ফলস দেখতে, ওয়াটার ফলস। এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরত্ব হবে হচ্ছে ফলস। তো দেখি কিসে করে যাওয়া যায়, অটো নিয়ে নেবো ভাবছি একটা। চলে এসেছি ভেদাঘাট ওয়াটারফলস বা ধোঁয়াধার জলপ্রপাতে। এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এটা জবলপুর রেল স্টেশন থেকে ছাড়ে এবং এই ভেদাঘাট অবধি আসে, আর এর ভাড়া 35 টাকা। এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে, তো আপনারা এখান থেকেও খাবার খেতে পারেন। চলে এসেছি নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য রোপওয়ে কাউন্টারে। এটা হচ্ছে টিকিট ঘর, আর এখানে 145 টাকায় আপ ডাউন টিকিট রয়েছে। তো এখান থেকে অনলাইন অফলাইন দুরকমই করা যায়, কিন্তু কোনো ডিসকাউন্ট থাকে না। কেটে নিলাম টিকিট, এবার যাবো রোপওয়ে। উঠে যাচ্ছি কেবল কারে, কেবল কারে উঠে গেছি। আর একটা কেবল কারে 6 জনের ক্যাপাসিটি থাকে। তো এবার আমাদের কেবল কার চালু। বাবারি কি জোর যাচ্ছে। রোপওয়ে কিন্তু এখানে অপশনাল। যদি আপনি মনে করেন হেঁটেই ধোঁয়াধার দেখবেন, তাহলে সোজা নিচে গিয়ে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে গেলেই দেখতে পাবেন জলপ্রপাতটি। তবে আরও সুন্দরভাবে ওপর থেকে প্যানোরামিক ভিউ নিতে গেলে আপনাকে চাপতে হবে এই রোপওয়েতে। ধোঁয়াধার নামটি কিন্তু একদম যথার্থ। দেখুন সামনে ধোঁয়ার মতন জলের বিন্দুগুলো বয়ে বয়ে যাচ্ছে, ঠিক মনে হচ্ছে মেঘ যাচ্ছে। এত সুন্দর এই জলপ্রপাতটা, বেশ কয়েকটা ধাপে এই জলপ্রপাতটি নেমে নেমে গেছে এবং নর্মদা নদী সৃষ্টি করেছে এই সুন্দর জলপ্রপাত, যাকে বলা হয় ধোঁয়াধার। রোপওয়েতে চাপলে আরেকটা সুবিধা হলো আপনি নদীর এপার থেকে ওপারে পৌঁছে যেতে পারবেন। দুদিক দিয়েই আপনি এই সুন্দর জলপ্রপাতটিকে উপলব্ধি করতে পারবেন এবং ওপার থেকে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, কারণ এটা ওপার থেকে আরও কাছে। এখানে মাঝখানে অনেক শিলাখণ্ড বা পাথর রয়ে গেছে, যার জন্য পুরো জলপ্রপাতটা যে সাইডে রাস্তা আছে সেদিকে ভালো দেখা যায়। তবে চাক্ষুষ দেখার যে অনুভূতি বা আনন্দ, সেটা কিন্তু ক্যামেরায় বন্দি করতে পারলাম না। আমার পিছনে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো করে কিন্তু এখানে এই মানে নদীটার সাইড বাই সাইড ঘোরাবে।
কিছুটা। আর এর ভাড়া 550 টাকা করে নেয়, 6 জন 5 জন মতন চাপিয়ে নেয়। কিন্তু সেরকম খুব একটা কিছু দেখবার মতন জিনিস এখানে থাকে না, কারণ আপনাকে এতটা যতটা দূরত্বে আমি রোপওয়ে দিয়ে এলাম এতটা দূরত্ব দিয়েই ঘোরাবে, সাইডে তো যেতে দেবে না। আর অথবা বাইকে করেও যাওয়া যায় 1 জন বা 2 জনকে নিয়ে, কিন্তু এই ট্রিপটা আমি করছি না, এটা পয়সা নষ্ট ছাড়া আর কিছুই নয়। যা দেখার সেটা হচ্ছে রোপওয়ে থেকেই দেখার। রোপওয়ে থেকে এত সুন্দর আওয়াজ আর এত সুন্দর দৃশ্য সারা জীবন চোখে ভাসবে। এবার একটু নিচে নামছি, যতটা যেতে দেওয়া হয় দেখি। আর এখানে কিন্তু প্রচুর, একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রচুর আতা পাওয়া যায়। আতাগুলো বেশ মিষ্টি আর পাকা, গাছ পাকা আতা। মানে এই পাহাড়ি অঞ্চলে প্রচুর আতা পাওয়া যায়। আমি রাস্তায় কিনেও খেয়েছি ভোপাল থেকে আসার সময়। দাম খুব একটা তফাৎ নয়, ওই 200 টাকা কিলো এরকমই, কিন্তু আতাগুলো খেতে খুব সুন্দর। এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। রাস্তা বলে কিছু নেই, এমনি একটু পাথর স্লিপ টিপ কাটে, অসুবিধা হয় একটু, ঠিক আছে। বালি পাথর মেশানো রাস্তা। একদম কাছ থেকে নর্মদার বেদা ফলস দর্শন। ওই যে ওই পার দিয়ে আমি এলাম, এখান অবধি আসা যায়, মানে অনেক দূর অবধি মানুষজন গেছে, এমনকি ওই গ্রিনের, ওই যেখানে গ্রিন ল্যান্ড আছে ওইখানেও লোকে চলে গেছে। এইটা হচ্ছে মেইন জায়গা, এই জায়গাটা। এখানে এসে দোকানপাট সমস্ত শেষ হয়েছে, আর এখান থেকে ফলসটা চলে আসছে এই পারে। এই ফলসের এপারে এলে আপনাকে বৃষ্টি ভেজার মতন ভিজতে হবে। অসাধারণ একটা জলের ছিটে আসছে, মানে পুরো ভিজিয়ে দেওয়ার মতো। আর তার সঙ্গে একটা সোনা সোনা গন্ধ, যেরকম আমরা বর্ষাকালে পাই। তো আর অপূর্ব অপূর্ব, জলের ছিটে একদম ভর্তি হয়ে যাবে। মানে 5-10 মিনিট দাঁড়ালে ভিজে যাবে, কিন্তু এই গরমের মধ্যে খুব ভালো লাগছে সেটা। এখানে এত জলের ঝাপটা আসছে যে ক্যামেরা ভিজে যাচ্ছে, মানে মারাত্মক জলের ঝাপটা। আমার ক্যামেরা পুরো ভিজে গেছে, আমার গা ভিজে গেছে, মানে দুর্দান্ত এই পেছনে ফলস। আর এখানে একটু গান বাজনা করার একটু সেলফি জোন আছে একটা, তো আপনারা সব রকম আনন্দই এখানে করতে পারবেন। এবারের মতন ভেদাঘাট দেখেই মধ্যপ্রদেশ ভ্রমণ আমি এখানে শেষ করলাম। পরের ভিডিওতে অন্য কোনো জায়গা নিয়ে হাজির হচ্ছি। দেখতে থাকবেন আমার চ্যানেল সিইং আনলিমিটেড। ভালো লাগলে চ্যানেলটি দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।